আমার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এমএসএফের ফ্রি ক্লাসগুলোতে যখন আমি তোমাদের সাথে ফ্রি ক্লাসগুলো নিতাম, তখন সেল কেমিস্ট্রিটা শুরু করেছিলাম, কিন্তু ওটা শেষ করা হয়নি। তো ব্লাড চ্যাপ্টারটা শেষ হয়েছে। আজকে থেকে তোমাদের সাথে সেল কেমিস্ট্রির যে বাকি অংশটুকু সেটা নিয়ে আমি আঁকবো। তো যেহেতু অনেকটা সময় চলে গিয়েছে, তাই আমি প্রথমে একটু রিক্যাপ করে নিচ্ছি যে আমরা কী পড়েছিলাম লাস্ট সেল কেমিস্ট্রি নিয়ে। আমরা সেল কেমিস্ট্রির বা কোষ রসায়নের লাস্ট লেকচারে দেখেছিলাম ডাইস্যাকারাইডস, বিভিন্ন ধরনের ডাইস্যাকারাইডসের বর্ণনা, সুক্রোজ, ম্যালটোজ, সেলুলোজ, ল্যাকটোজ এক্সেট্রা। বিভিন্ন ধরনের ডাইস্যাকারাইডের হাইড্রোলাইসিসের রিয়েকশন আমরা দেখেছিলাম। সুক্রোজের স্ট্রাকচার, সুক্রোজের বিস্তারিত বর্ণনা, সব এগুলো নিয়ে আমরা পড়েছিলাম। সেলোবায়োজের বর্ণনা পড়েছিলাম, ম্যালটোজে নিয়ে পড়েছিলাম, অলিগোস্যাকারাইড নিয়ে পড়েছিলাম। সো এই পর্যন্ত ছিল আমাদের লাস্ট সেল কেমিস্ট্রির যে ক্লাস সেটা। সো আজকে আমরা শুরু করব পলিস্যাকারাইড থেকে, অর্থাৎ অনেকগুলো কার্বোহাইড্রেট মিলে যেটা তৈরি হয় সেখানে, অর্থাৎ পলিস্যাকারাইড থেকে আমরা শুরু করব। প্রথমে পলিস্যাকারাইডের সংজ্ঞাতে যদি আমরা আসি, অনেকগুলো খুবই সহজ, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আমরা পড়ে এসেছি। অনেকগুলো মনোস্যাকারাইড যখন একসাথে যুক্ত হয়ে চেইন একটা স্ট্রাকচার গঠন করে, বা একসাথে যুক্ত হয়ে একটা 3D স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার, হোয়াটএভার ইট ইজ যুক্ত হয়, তখন সেটাকে আমরা পলিস্যাকারাইড বলতেছি। বা যদি আরও ইজিলি বলা যায়, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, অ্যামাইলোজের একটা স্ট্রাকচার দিয়েছি, যেটা হচ্ছে কি গ্লুকোজের অনেকগুলো একক অণু যুক্ত হয়ে অ্যামাইলোজটা তৈরি করে। সাধারণত যেই কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আমরা একক অণু পাবো 10 বা তার অধিক, সেগুলোকে আমরা পলিস্যাকারাইড বলি। পলিস্যাকারাইড সাধারণত দুই ধরনের হয়। আমরা যদি এবার একটু দেখি যে টাইপস অফ পলিস্যাকারাইড সাথে দুই ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বা গাঠনিক পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে গিয়ে ফুড স্টোরেজ পলিস্যাকারাইড বা সঞ্চয়ী পলিস্যাকারাইড। সো আমরা প্রথমে আসছি স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বা গাঠনিক পলিস্যাকারাইড। এটা নাম থেকে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে গিয়ে আমার স্ট্রাকচারটা তৈরি করে। সো স্ট্রাকচারাল পলিস্যাকারাইড হচ্ছে যেই পলিস্যাকারাইডগুলো একসাথে হয়ে একটা স্ট্রাকচার গঠন করে, যে কোনো ধরনের, আমার মানুষের হতে পারে, অ্যানিম্যাল, প্ল্যান্ট, যে কোনো ধরনেরই হোক, কাঠামো বা গঠনের সাথে জড়িত, সেগুলোকে হচ্ছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বলে। মেইনলি এখানে 3টে এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইয়ে: সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন। সেলুলোজের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, অনেকগুলো গ্লুকোজ একসাথে হয়ে, এবং সেলুলোজ ফাইবারের একটা গঠন। হেমিসেলুলোজ, এটার স্ট্রাকচারটা দেওয়া আছে, জাইলোজ, ম্যানোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ বিভিন্নভাবে যুক্ত হয়ে গঠন হয় হেমিসেলুলোজ এবং পেকটিন। সো এই 3টা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ, যেটা আমার যে কোনো ধরনের জীবদেহ গঠনে কাজে লাগে। একটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড বা ফুড স্টোরেজ পলিস্যাকারাইড, যেটাকে আমরা বলি, অর্থাৎ জীবদেহে সঞ্চিত পদার্থরূপে বা সঞ্চিত খাদ্যরূপে যে পলিস্যাকারাইডটা থাকে সেটাকে আমরা সঞ্চয়ী পলিস্যাকারাইড বলি। এটার মেইন দুটো এক্সাম্পল হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন। দুটোই গ্লুকোজ অণু দিয়েই গঠিত হয়, কিন্তু বন্ধনটা আলাদা, গঠন স্ট্রাকচারটা আলাদা। এখানে একটা ছবি দিয়েছি বোঝার সুবিধাতে। স্টার্চের চেইনটা হয় কাইন্ড অফ এরকম, এবং গ্লাইকোজেনের চেইনটা হয় কাইন্ড অফ শাখা প্রশাখা যুক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাইকোজেনের অনেক ব্রাঞ্চ বের হয়েছে, যেটা গ্লুকোজে নাই, স্টার্চে নাই। সো স্টার্চ এবং গ্লাইকোজেন, স্টার্চ হচ্ছে গিয়ে গাছের মধ্যে বা উদ্ভিদ বডিতে, প্ল্যান্ট বডিতে সঞ্চিত খাদ্য, এবং গ্লাইকোজেন হচ্ছে হিউম্যান বডিতে সঞ্চিত খাদ্য। সো
সো একদম প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চের বর্ণনা এবং গঠন। এই একটা চিত্রই আমি এখানে দিয়েছি, যেখান থেকে হচ্ছে গিয়ে আমি গঠনটা তোমাদেরকে এক্সপ্লেইন করব। একদম প্রথমেই আসি অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। এই যে এখানে দেখা যাচ্ছে একটা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, এই দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত হয় স্টার্চ অনেক বড় একটা অণু। অ্যামাইলোজ নিজে একটা পলিস্যাকারাইড, অ্যামাইলোপেকটিন নিজে একটা পলিস্যাকারাইড। এই দুইজন একসাথে হয়ে যে জিনিসটাকে গঠন করে সেটাকে আমরা বলতেছি স্টার্চ। যেখানে অ্যামাইলোজের মধ্যে স্ট্রাকচারে যদি যায়, অ্যামাইলোজে হচ্ছে 200 থেকে 10,000 গ্লুকোজ অণু থাকে এবং অ্যামাইলোপেকটিনে 2000 থেকে 20,000 পর্যন্ত গ্লুকোজ অণু থাকে। এবং সবাই তো গ্লুকোজ অণু দিয়েই তৈরি হচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনে। গ্লাইকোসাইডিক বন্ধন আমরা পড়ে এসেছিলাম কোন চ্যাপ্টারে? এই চ্যাপ্টারের শুরুতে খুব সম্ভবত পড়ানো হয়েছিল। দুটো কার্বোহাইড্রেটের মধ্যে যে গঠনটা হয় সেটাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। সো অ্যামাইলোজের মধ্যে এই গ্লাইকোসাইডিক বন্ধনটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, অর্থাৎ 1 এবং 4 পজিশনে বসে এবং আলফা পজিশনে, আলফাটাও আমরা পড়িয়েছিলাম, আলফা পজিশন বিটা পজিশন, জাস্ট আলোক সমানুবর্তিতা যখন এরা প্রদর্শন করে। এবং অ্যামাইলোপেকটিনের বন্ধনটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, অর্থাৎ দুটো গ্লুকোজ অণুর মধ্যে 1,4 লিঙ্কেজে যখন পলিমার হয় তখন সেটা হচ্ছে অ্যামাইলোজ, এবং 1,6 পজিশনে যখন পলিমারটা হয়, চেইনটা হয়, তখন সেটাকে আমরা বলতেছি অ্যামাইলোপেকটিন। এবং এই দুই ভদ্রলোক একসাথে মিলে যে জিনিসটাকে গঠন করে সেটাকে আমরা বলতেছি স্টার্চ। এখন কথা হচ্ছে স্টার্চ কোথায় পাওয়া যায়? খুবই সহজ। আমরা নর্মালি যা খাই, আমাদের যে প্রধান খাদ্য ভাত, অনেক দেশের প্রধান খাদ্য রুটি, আটা, অর্থাৎ ভাত তৈরি হয় আমার চাল থেকে, ধান থেকে, গম থেকে তৈরি হয় আটা বা রুটি তৈরি করি, আর আলু। এই যে প্রধান এই তিনটা খাদ্যর মধ্যেই হচ্ছে সবচেয়ে বেশি স্টার্চ থাকে। এবং স্টার্চের একটা মজার বৈশিষ্ট্য আছে, কোনটাতে কত পার্সেন্ট থাকে সেটা খুব সম্ভবত আমাদের বইয়ে লেখা আছে, সেটা তোমরা একটু দেখে নিলেই হবে, আমি এখানে আর লিখি নাই। আয়োডিন দ্রবণে আয়োডিনের সাথে আমরা নর্মালি কী করি? আয়োডিনের মধ্যে লেবু দিয়ে দেখি যে নীল কালার হয়ে গেছে, এটা একটা আলাদা টেস্ট। বাট আয়োডিনের আরেকটা টেস্ট আছে কার্বোহাইড্রেটের সাথে। আয়োডিনের সাথে কার্বোহাইড্রেট যখন আমি মিশাই বা স্টার্চ যখন মিশাই, মেনলি স্টার্চ পাউডার যখন মিশাই, তখন সেটা নীল কালার ধারণ করে এবং নীলের গাঢ়ত্বটা নির্ভর করে হচ্ছে অ্যামাইলোপেকটিনের উপর। অ্যামাইলোপেকটিন যত বেশি থাকবে তত বেশি গাঢ় নীল হবে। অর্থাৎ আমি একটা স্টার্চের মধ্যে কিন্তু অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন থাকে, কে কতটুকু থাকবে সেটা অ্যাকচুয়ালি স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। ধানের মধ্যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের রেশিও যতটুকু, গমের মধ্যে সেটা না, বা আলুর মধ্যে সেটা না। সো যখন টেস্ট করা হবে তখন হচ্ছে গিয়ে নীলটা কতটুকু গাঢ়, যদি অনেক গাঢ় হয় সেটাতে অ্যামাইলোপেকটিন বেশি, যদি একটু হালকা নীল হয় সেটাতে অ্যামাইলেজের পরিমাণ বেশি, এভাবে হচ্ছে গিয়ে একটা টেস্ট করা যায়। তো এই হচ্ছে কি মোটামুটিভাবে স্টার্চ নিয়ে খুব জেনারেল কিছু কথাবার্তা, যেটার গঠনটা কীভাবে হয় এবং এটা কোথায় পাওয়া যায়, কী ধরনের পরীক্ষা দেয়। এবার আসতেছি স্টার্চ, প্রপার্টিজ অফ স্টার্চ, অর্থাৎ স্টার্চের কিছু জেনারেল প্রপার্টিজ। স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন এবং সাদা পাউডার জাতীয় যৌগ রাসায়নিক পদার্থ। সিম্পলি আমরা যদি আটা চিন্তা করি, এটা চলে আসতেছে। সাধারণত আমাদের স্টার্চ পানি, ইথার এবং অ্যালকোহলের দ্রবণীয়, আয়োডিন নীল হয়, যেটা আমরা দেখে আসলাম। উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেস্টিন এবং ম্যালটোজ হয়ে গ্লুকোজে পরিণত হতে পারে। আচ্ছা, একটু হাইড্রোলাইসিসটা দেখে আসি। উচ্চ তাপমাত্রায় স্টার্চের হাইড্রোলাইসিস হয়ে যে প্রোডাক্টগুলো হয় সেটার একটা লিস্ট এখানে আছে। স্টার্চ থেকে প্রথমে অ্যামাইলোডেস্টিন হয়, সেখান থেকে এরিথ্রোডেস্টিন হয়, সেখান থেকে অ্যাক্টোডেস্টিন হয়, সেখান থেকে ম্যালটোজ হয়, তারপর সেখান থেকে গ্লুকোজ হয়। এবং প্রতিটা স্টেজে কালার টেস্ট করে বোঝা যায় যে কখন কোনটা হচ্ছে। সাপোজ আমি যখন স্টার্চের হাইড্রোলাইসিসে দিলাম এবং একই সাথে আয়োডিন টেস্টও চালাতে লাগলাম, যখন এটা ব্লু কালার তখন আমি জানি স্টার্চে আছে, ভাঙে নেয়। যখন এটা পার্পল হবে তখন অ্যামাইলোডেক্সট্রিন, যখন এটা রেড কালার হবে এরিথ্রোডেক্সট্রিন, যখন এটা কালারলেস হয়ে যাবে, কালারলেসের তিনটা অবস্থা অ্যাক্টোডেক্সট্রিন, ম্যালটোজ এবং গ্লুকোজ। এত কিছু আসলে তোমাদের পড়ার জানার, আমি জাস্ট তোমাদের জানার জন্য দিলাম, পরীক্ষাতে এত কিছু লিখতে হবে না। সিম্পলি স্টার্চ থেকে ডেক্সট্রিন হয়ে ম্যালটোজ হয়ে গ্লুকোজে পরিণত হয়, এটার হাইড্রোলাইসিসটা। স্টার্চের কাজ, উদ্ভিদে স্টার্চ প্রধানত সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। এবারে আমরা যদি স্টার্চের ব্যবহারের দিক দিয়ে আসি, প্রথমে আমরা দেখলাম যে স্টার্চ প্রধানত খাদ্য হিসেবে গৃহীত হয়। সালোক সংশ্লেষণে তৈরি অধিকাংশ গ্লুকোজই স্টার্চে রূপান্তরিত হয়।
সালোক সংশ্লেষণ যখন আমরা পড়বো তখন দেখবো যে প্রচুর গ্লুকোজ তৈরি হতেছে, মানে সালোক সংশ্লেষণের মাধ্যমে তো গাছ খাবার তৈরি করে। সো যে খাবার মানে খাবারটা যখন তৈরি করে ইনস্ট্যান্ট তার কাজে লাগে না, আর সম্পূর্ণটা ইনস্ট্যান্ট কাজে লাগে না, যতটুকু কাজে লাগার লাগে বাকিটুকু সঞ্চিত থাকে, এবং এই সঞ্চিতটা থাকে স্টার্চ হিসেবে। এবং যখন এরকম সঞ্চিত থাকতে থাকতে এই যে আলু বলি, গম বলি, ধান বলি, এই সবগুলো কিন্তু গাছের সঞ্চিত খাদ্য, সেটা আমরা খাচ্ছি। সো চেনটা যদি আমরা একটু চিন্তা করি, মানে খুবই ইন্টারেস্টিং যে নর্মালি গাছ তার খাবার বানাচ্ছে, সে খাবারটাকে সে সঞ্চয় করে রাখছে, সেটা আবার আমরা খাচ্ছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি মজার যখন চিন্তা করি। সো সালোক সংশ্লেষণের অধিকাংশ গ্লুকোজ স্টার্চে রূপান্তরিত হয়। অনেক শিল্প প্রতিষ্ঠান যেমন গ্লুকোজ, অ্যালকোহল ও চেলাইমদ তৈরিতে স্টার্চ ব্যবহৃত হয়। এটা খুবই কমন একটা জিনিস। চিনি তৈরির যেই কারখানা, সেখানে তো হচ্ছে গিয়ে তোমার সুগার ক্যান ইউজ করা হয়। তো সুগার ক্যানের যে সুগারের যে রসটা, সেটা পুরোটাই কার্বোহাইড্রেট। স্টার্চ গ্লুকোজে পরিণত হয়ে জীবদেহে শক্তি ও কার্বন অণু সরবরাহ করে থাকে। খুবই স্বাভাবিক, আমার বডিতে যে সঞ্চিত খাবারটা থাকবে সেটা যখন আমি কাজে লাগবো তখন সেটা তো সরল ফর্মে ভাঙবে। কাগজ ও আঠা প্রস্তুত করতে স্টার্চ ব্যবহার করা হয়। সো স্টার্চের অনেকগুলো ব্যবহার আমরা পেলাম এবং বেশ কিছু ধর্ম আমরা দেখলাম। ওকে, এই গেল স্টার্চের কাহিনী। আমরা দেখলাম যে স্টার্চের গঠনটা দেখলাম, এটার এক্সাম্পল দেখলাম, এটার প্রপার্টিজ, ইউজেস এবং হাইড্রোলাইসিসটা দেখলাম। এবারে আসতেছে সেলুলোজ। ওকে, সেলুলোজও গ্লুকোজ দিয়েই তৈরি হয়, কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট। স্টার্চে আমরা যেটা দেখেছিলাম যে আলফা পজিশনে এবং 1,4,1,6 দুটো পজিশনের বন্ডেজে হচ্ছে গিয়ে স্টার্চটা থাকে। স্টার্চে একটা থাকে হচ্ছে গিয়ে অ্যামাইলোজের 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আর একটা থাকে 1,6 অ্যামাইলোপেকটিনের 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। সেলুলোজে বন্ধনটা চেঞ্জ হয়ে যায়। ওখানে যেরকম আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডে অ্যামাইলেজ হয়েছে, এখানে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডে সেলুলোজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার একক অণু মনোমারটা কিন্তু সেম, কিন্তু এক এক রকমের ওরিয়েন্টেশনে, এক এক রকমের লিঙ্কেজে মানে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাইতেছে। কতটা সূক্ষ্ম একটা জিনিস। আমি যদি সামহাও, মানে এটা খুবই টাফ, সামহাও যদি বিটাটাকে আলফা করে দিতে পারি, সেলুলোজ থেকে কিন্তু অ্যামাইলোজ হিসেবে, আমি নিজেও জানি এটা হয় কিনা, বা জাস্ট বললাম যে একই জিনিস সরি বিভিন্ন পজিশনে বন্ধনে যুক্ত হয়ে এটা হচ্ছে কি বিভিন্ন রকমের জিনিস হচ্ছে। সো সেলুলোজের স্ট্রাকচারে যদি আমরা যাই, এটা হচ্ছে কি বিটা ডি গ্লুকোজ, দুটো বিটা ডি গ্লুকোজের 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এই সেলুলোজটা হচ্ছে গিয়ে তৈরি হয়। অনেকগুলো বিটা ডি গ্লুকোজ 1,4 গ্লাইকোসাইডিক বন্ডে যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে। এবং সেলুলোজের অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ। স্টার্চ যেমন সঞ্চিত খাবার, সেলুলোজটা আমরা পড়েছিলাম, একটু যদি আমি ব্যাকে যাই, স্ট্রাকচারাল পলিস্যাকারাইডের ভিতরে, অর্থাৎ এটা গঠন দেয়, মানে এটা আমার গাছের ক্ষেত্রেই মেইনলি, গাছের ক্ষেত্রে গঠন দেয়। আমাদের কাগজ যে তৈরি হয়, কাগজটা কিন্তু সেলুলোজ থেকেই তৈরি হয়। গাছের যেই ডালপালা, এগুলো সবগুলোই মানে সেলুলোজ স্ট্রাকচার, অর্থাৎ সেলুলোজ হচ্ছে কি একটা সাপোর্ট দেয়, স্ট্রাকচার দেয়। সেজন্য গাছে হচ্ছে সেলুলোজের পরিমাণ অনেক বেশি থাকে। সো আমরা যদি একটু দেখি তন্তুময় যে গাছগুলো, সেগুলো যে সেলুলোজের পরিমাণ সব থেকে বেশি থাকে। এখানে দেওয়া আছে পার্সেন্টেজগুলো। কটন বা তুলার মধ্যে 94% সেলুলোজ থাকে। লিনেনের মধ্যে 90% সেলুলোজ থাকে। কাঠের মধ্যে 60% সেলুলোজ থাকে। এটা হচ্ছে উড ফাইবার। একটা কাঠের গাছকে যখন ফাইবারটাকে আলাদা করা হয় হাইড্রোলাইসিস করে, মানে হাইড্রোলাইসিস ডিরেক্ট কমপ্লিট হাইড্রোলাইসিস না, মানে সিম্পলি এটাকে হচ্ছে গিয়ে পানির মধ্যে রেখে, মানে একটা প্রসেস, অনেকগুলো প্রসেস করে ফাইবারটাকে আলাদা করা যায়। এবং ঘাসের মধ্যে 30 to 40% সেলুলোজ থাকে। অর্থাৎ আলটিমেটলি মানে কাষ্ঠর উদ্ভিদ বা তন্তুজ উদ্ভিদে সেলুলোজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এবং সেখান থেকে বোঝা যায় যে সেলুলোজ একটা স্ট্রাকচার প্রদান করতেছে। এবারে আসতেছি সেলুলোজের হাইড্রোলাইসিস। যেহেতু সেলুলোজ দেখেই বোঝা যাচ্ছে যে সেলুলোজ খুবই স্ট্রং একটা জিনিস, এটা একটা স্ট্রাকচার দিতেছে কাঠ। আমি যদি চিন্তা করি কাঠ হজম হচ্ছে কীভাবে, কাঠ গলানো খুবই টাফ একটা কাজ, তুলা গলানো টাফ একটা কাজ, মানে লিনেন এগুলো হালকা হিটেই পুড়ে যায়, কিন্তু জিনিসটাকে গলানো, হজম করা খুবই টাফ একটা কাজ। সো
সেলুলোজের হাইড্রোলাইসিসটাও একটু টাফ একটা জিনিস। এটা খুবই নর্মাল হাইড্রোলাইসিস, শুধুমাত্র তাপচাপ প্রয়োগেই হয় না। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা অ্যাসিড মিডিয়াম যোগ করতে হয়। সো আমার সেলুলোজের সাথে অ্যাসিড, সেই অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা যায়, কিংবা খুব স্ট্রং একটা বেস যোগ করা যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলোকে যোগ করে একটা সাপোর্টেড ম্যাটেরিয়াল বা সাপোর্টেড একটা সারফেস যেখানে বিক্রিয়াটা হবে, এত ডিটেলস যেহেতু তোমাদের বই নাই, সো আমি এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না। একটা মিডিয়াম, মানে জাস্ট আমি যদি চিন্তা করি যে একটা গ্লাসের মধ্যে আমি অ্যাসিড নিলাম, অ্যাসিডের মধ্যে সেলুলোজ নিলাম। সো গ্লাসটা হচ্ছে সাপোর্টেড ম্যাটেরিয়ালটা, অ্যাসিড তো আর আমি আকাশে বাতাসে রাখতে পারবো না, আমাকে কিছু কোথাও একটা রাখতে হবে। সো একটা সাপোর্টেড ম্যাটেরিয়ালে অ্যাসিড মিডিয়ামে সেলুলোজটাকে যদি আমি দিই, সেটা হাইড্রোলাইজ হয়ে গ্লুকোজে পরিণত হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাসিড স্ট্রং, শুধু অ্যাসিড না, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসিক মিডিয়াটা মানুষের পেটে থাকে না, যে কারণে আমরা এসব খেয়ে সেলুলোজ খেয়ে আমরা হজম করতে পারি না। মানে ঘাস খেয়ে আমরা হজম করতে পারবো না, তুলা খেয়ে হজম করতে পারবো না, কাঠ খেয়েও হজম করতে পারবো না। কিন্তু তৃণভোজী প্রাণী যারা গরু, ছাগল, হরিণ, এখানে একটু দেখো তৃণভোজী বা হচ্ছে কি হার্বিভোর এনিমেল যারা, আমি কিন্তু কার্নিভোর বলি নাই, বাঘ সিংহ কিন্তু বলি না, ওরা কার্নিভোর, ওরা মাংস খায়। তৃণভোজী যারা, হার্বিভোর যারা, তাদের পেটের মধ্যে এই স্ট্রং অ্যাসিড মিডিয়া তৈরি করার জন্য কিছু স্পেশালাইজড ব্যাকটেরিয়া থাকে, যাদের কারণে ওরা ঘাস খেয়ে হজম করতে পারে, যেটা মানুষ পারে না। এখানে একটা তোমাদের বইয়ে আছে যে মানুষ কেন সেলুলোজ হজম করতে পারে না। স্তন্যপায়ী পরিপাকতন্ত্রে সেলুলোজ হজমকারী এনজাইম তৈরি হয় না। তৃণভোজী স্তন্যপায়ী যেমন হার্বিভোর ম্যামালসদের, গরু, ছাগল, মহিষ, হরিণ ইত্যাদি পরিপাকতন্ত্রে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আমি একটু এক্সপ্লেন করি। মিথজীবীটা কি? মিথজীবিতা বা সিম্বায়োসিস হচ্ছে একটা রিলেশনশিপ, দুইটা অ্যানিমেলের মধ্যে, দুইটা অ্যানিমেল বা দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপ। এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। যেমন মানুষ এবং উকুনের সম্পর্ক, এটা একটা সিম্বায়োসিস বা মিথজীবিতা, কিন্তু এটা নেগেটিভ, এটাকে প্যারাসাইটিজম বলা হয়। সো সিম্বায়োসিস রিলেশনশিপের অনেক ধরনের টাইপস হয়, যেখানে সিম্পলি আমি যদি মানুষকে দিয়েই বুঝাই, মানুষ এবং উকুন, মানুষকে বলা হয় হোস্ট এবং উকুনটা হচ্ছে গিয়ে প্যারাসাইট বা বাহিরের অ্যানিমেল। সো এখানে তিন ধরনের কাহিনী হইতে পারে। মানুষের ক্ষতি হবে, উকুনের উপকার হবে। উকুনের ক্ষতি হবে, মানুষের উপকার হবে। দুইজনের কারোরই কোনো ক্ষতিও হবে না, উপকারও হবে না, দুইজনই উপকৃত হবে। 4 ধরনের বললাম। সো 4টা জিনিস দেখা যেতে পারে যে একজন আরেকজনের বডিতে থাকতেছে, আইদার দুইজনই উপকৃত হচ্ছে, অথবা একজন উপকৃত, অথবা একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা কেউই কিছুই হচ্ছে না, সিম্পলি থাকতেছে। এই যে রিলেশনটা, একটা এনিমেলের সাথে আরেকটি এনিমেলের রিলেশন, আইদার সে রিলেশনটা তখনই তৈরি হয় যখন পার্মানেন্টলি আর টেম্পোরারিলি আমার বডিতে অবস্থান করতেছে, আদারওয়াইজ কিন্তু না। মানুষের সাথে কুকুর পালাটা বা পেট পালাটা সেটা সিম্বায়োসিস না। আমার বডিতে যদি উকুন বাসা বাঁধে, কিংবা আমার পেটের ভিতরে কৃমি হওয়া, বাচ্চাদের পেটের মধ্যে কৃমি হওয়া যায়, অর্থাৎ একটা অ্যানিমেলের মধ্যে আর একটা অ্যানিমেল বাস করা, সেটা সার্টেন একটা টাইমের জন্য হতে পারে, সেটা পুরো লাইফ টাইমের জন্য হতে পারে। এই বসবাস করার যেই সম্পর্কটা, সেটাকে বলা হয় মিথজীবিতা বা সিম্বায়োসিস। সেরকমভাবেই গরুর পেটে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেখানে এই রিলেশনটা হচ্ছে ব্যাকটেরিয়া গরুর পেট থেকে খাবার পায় এবং এক ধরনের এনজাইম নিঃসরণ করে, যে এনজাইমটা আবার গরু কাজে লাগায় খাবার হজম করে। সো এখানে দুজনই উপকৃত হচ্ছে। এটা একটা পজিটিভ সিম্বায়োসিস বা মিথজীবিতা, যেখানে দুজনই উপকৃত হচ্ছে, সেটা এখানে লেখা আছে। পরিপাকতন্ত্রে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে, যারা সেলুলোজ হজমকারী এনজাইম সেলুলেইজ উৎপাদন করতে পারে। সেলুলেইজে বিদ্যমান B1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ভেঙে সেলুলোজকে হজমে সাহায্য করে। মানুষের পরিপাকতন্ত্রে এই ধরনের কোনো মিথজীবী ব্যাকটেরিয়া না থাকে, মানুষ সেলুলোজ হজম করতে পারে না। কিন্তু মানুষের খাদ্য তালিকায় আশজাতীয় খাদ্য থাকা দরকার, কেননা সেলুলোজ মল উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, এটা একটা খুব মজার এক্সাম্পল আমি সবসময় দিয়ে থাকি। সেলুলোজটা আমরা দেখে আসি কাইন্ড অফ, এটা লিলেনটাকে যদি আমরা চিন্তা করি বা ঘাসটাকে আঁশের মতন, সিম্পলি যদি আমি একটু চিন্তা করি ঝাড়ুর মতন। ঝাড়ুর কাজ কি? একটা জায়গার ময়লা আবর্জনা সব কিছু পরিষ্কার করে বের করা। সো আমি যখন আঁশজাতীয় খাবার খাবো, আমার পেটের ভিতরে এটা ঝাড়ুর মতন কাজ করবে, আমার পরিপাক নালীটা পুরোপুরি পরিষ্কার করে নিয়ে বের হবে, ওর সাথে সব কিছুকে অ্যাটাচ করে পরিষ্কার করে নিয়ে বের হবে, যে কারণে পেটটা ঠিক মতন পরিষ্কার হবে, আমার হচ্ছে গিয়ে এক্সক্রিশনটা ঠিকঠাক মতন হবে। সেটার জন্য বলা হয় যে আঁশজাতীয় খাবার খাওয়া খুবই দরকার পেট পরিষ্কার রাখার জন্য, ভালো মতন
টয়লেট হওয়ার জন্য, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের কার্যত খাবার খাওয়ার জন্য বলা হয়, এই সমস্যাটা দূর হওয়ার জন্য। সো সিম্পলি ঝাড়ুর মতন চিন্তা করলে, ঝাড়ু যেমন সব কিছু ঝাঁটাই বিদায় করে, সো সেলুলোজ বা আর্যত খাবার আমার পেটের ভিতর থেকে সেভাবে সব কিছু ঝাঁটাই বিদায় করে। সেজন্য মানুষের হচ্ছে কি সেলুলোজ খাওয়া দরকার, আর্যত খাবার তালিকায় থাকা দরকার। এবারে আসি সেলুলোজের কিছু বেসিক ধর্ম। সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন, সাদা ও কঠিন জৈব রাসায়নিক পদার্থ। একই সেলুলোজ আর স্টার্চের এই ক্যারেক্টারটা সেম। আচ্ছা, ওইটা ছিল পাউডার এবং এটা কঠিন, এটা একটু মাথায় রাখতে হবে। এটা আমি আটা দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে আমরা ঘাস দিয়ে মনে রাখবো। এটি পানিতে অদ্রবণীয়, খুবই স্বাভাবিক। ঘাসটা আমি পানিতে গলাইতে পারবো না। অবিজারক পদার্থ, অর্থাৎ এটার বীজাণু ঘটানো খুবই টাফ। কাঠকে তো আর আমি চাইলেই বিক্রিয়া করে সব শেষ করে ফেলতে পারবো না। আণবিক ভর অনেক বেশি। এটি মিষ্টি নয় এবং বীজাণু ক্ষমতাহীন। একই কথা দুইবার লিখছে, কেন লিখছে আমি জানি না। আয়রন দ্রবণে কোনো রং দেয় না। সিম্পলি ঘাস দিয়েই চিন্তা করি, ঘাসে তো আর আমি কিছু করতেই পারবো না, সো আমার রিয়াকশানটা আসবে কোথা থেকে। এটি ফাইবার সদৃশ ও শক্ত। এটির কোনো পুষ্টিগুণ নেই। ওকে, সেলুলোজের কাজ উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, উদ্ভিদের দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে এবং ভার বহন করে। আচ্ছা, এটির কোনো পুষ্টিগুণ নেই। এটা মানুষের ক্ষেত্রে, যেহেতু মানুষের ক্ষেত্রে এটা হজমই হচ্ছে না, সো এটা থেকে আমি কিছু পাচ্ছি না। কিন্তু যাদের পেটে এটা হজম হচ্ছে তারা কিন্তু এটা থেকে কার্বোহাইড্রেট পাচ্ছে। এটা একটু কন্ট্রোভার্সি একটা পয়েন্ট। সেলুলোজের ব্যবহার, এমনি সেলুলোজের ব্যবহার চলে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত বলে আসছি। সেটা সেলুলোজ দিয়ে তন্তু তৈরি হয়, যা বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল। আমরা যে কাপড় পরতেছি সব কিছু সেলুলোজ থেকে তৈরি, তুলা থেকে তৈরি। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বিস্ফোরক তৈরিতে এটা আর কি ইউজ করা হয়। এটি অ্যাসিটেড ফটোগ্রাফি ফিল্মে ব্যবহার করা হয়। ফিল্টার পেপার, টিস্যু পেপার, ফটোগ্রাফি ফিল্ম, মানে মোট কথা সব ধরনের স্ট্রাকচারাল জিনিসপত্র তৈরিতে এটা ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। কাঠখেকো, আচ্ছা এটা সেলুলোজের ব্যবহার। কাঠখেকো ইট পতঙ্গের পৌষ্টিকনালীতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক এনজাইম তৈরি করে হজমে সাহায্য করে। গরুরই সিম্বায়োসিস প্রক্রিয়াটার মতনই। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়। স্টেশনারি, এটা জাস্ট ক্রোমাটোগ্রাফি যখন হচ্ছে গিয়ে তোমরা কখনো করবা, এটা হচ্ছে গিয়ে একটা সারফেস ইউজ করা হয় আমার কালারটা আনতে, কালারটা স্ট্যাটিক করতে, মানে পানির মধ্যে তো আর স্থির হয়ে বসবে না। সো আমার একটা সারফেস ইউজ করতে হয় যেখানে থামবে কালারটা। ক্রোমাটোগ্রাফি কি সেটা না বুঝে আসলে এগুলো বলে তোমরা কিছু বুঝবো না, এটা আলাদা একটা টপিক। যদি তোমাদের বইয়ে কোথাও কখনো ক্রোমাটোগ্রাফি আসে তখন হচ্ছে গিয়ে বুঝাবো। ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে। এটা বায়োটেকনোলজির একটা সাইট। গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সেলুলোজের অনেকগুলো ব্যবহার আমরা পেয়েছি। ম্যাক্সিমাম ব্যবহারই স্ট্রাকচারাল, কোনো কিছু তৈরিতে ব্যবহৃত হচ্ছে, কোনো কিছু বানাতে ব্যবহৃত হচ্ছে, গবেষণায় ব্যবহৃত হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই হচ্ছে মোটামুটিভাবে সেলুলোজের কাহিনী। আমরা যেগুলো দেখলাম, সেলুলোজ কাকে দিয়ে তৈরি, কোথায় পাওয়া পাওয়া যায়, হাইড্রোলাইসিস কীভাবে হয়, ধর্ম কী, ব্যবহার কী, কাজ কী, মানুষ কেন খাইতে পারে না সেলুলোজ। লাস্টলি যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। খুবই স্বাভাবিক, একেবারে প্রথম যে পার্থক্যটা বলে আসছি, স্ট্রাকচারের পার্থক্য আছে। এটা হচ্ছে আলফাতে হয়, এটা আলফা স্ট্রাকচারে হয়, এবং এটা হচ্ছে কি বিটা ডি স্ট্রাকচারে হয়। এটা 1,4 পজিশনে হয়, এটা 1,6 স্টার্চ 1,4 পজিশনে হয়, সেলুলোজ 1,6 পজিশনে বন্ধনটা হয়। স্টার্চের মধ্যে 1200 থেকে 6000 গ্লুকোজ একক থাকে, সেলুলোজের 300 থেকে 3000 থাকে। পলিমারের অনুর গঠনটাতে পার্থক্য, স্টার্চ অনু শাখান্বিত, সেলুলোজ অশাখান্বিত সরল শাখা। অর্থাৎ স্টার্চেরটা তো আমরা ছবিটা দেখে আসলাম। এই হচ্ছে আমার স্টার্চ, শাখা প্রশাখা আছে অনেকগুলা, এবং এই হচ্ছে আমার সেলুলোজ, জাস্ট মানে জাস্ট সিম্পল ফাইবার। সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ থাকে, সেলুলোজ গাঠনিক উপাদান হিসেবে থাকে। স্টার্চ নীল রং দেয় আয়োডিন এক্সপেরিমেন্টে। সেলুলোজ কোনো কালার দেয় না। স্টার্চ সবাই হজম করতে পারে, সেলুলোজ শুধুমাত্র তৃণভোজীরা হজম করতে পারে। এই হচ্ছে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে বেসিক পার্থক্য। সো আজকের লেকচার এতটুকুই, আশা করি সবার ক্লিয়ার হয়েছে মোটামুটিভাবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে তোমরা আমাকে করতে পারো মেসেজের মাধ্যমে, অথবা তোমাদের সাথে আমার যখন লাইভ কনফারেন্স ক্লাস হবে তোমরা সবাই পড়ে রেখে অ্যাটলিস্ট যেন আমাকে কোশ্চেনটা করতে পারো। আর আজকের লেকচারের উপর আমি কোনো হোমওয়ার্ক দিইনি, এই টপিকটা শেষ করে একবারে আমি কিছু কোশ্চেন দিব। সো নেক্সট লেকচারে সবার সাথে আবার কথা হবে নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।